হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এলাম আসন্ন তোমাদের ডব্লিউবিপি কেপি ও ডব্লিউবিপি এসআই পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সাজেশন ক্লাস, যেখানে কিন্তু তোমরা টপিক ওয়াইজ ক্লাস পাবে। তো আজকের এই ক্লাস থেকে একটি প্রশ্নও কিন্তু তোমরা কোনোভাবে স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু এই ক্লাসটি দেখবে। তাহলে চলো শুরু করি। তো প্রথমেই আমরা যে বিষয়টা আজকে জেনে নিব সেটা হচ্ছে ভারতের গভর্নর জেনারেল সমূহ, সেই গভর্নর জেনারেলের সময় কি কি হয়েছিল। তো চলো শুরু করি। প্রথমেই যে জানবো আমরা গভর্নর জেনারেল, দেখো ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস 1773 সালে কিন্তু রেগুলেটিং অ্যাক্ট, যেটা কিন্তু রেগুলেটিং অ্যাক্টের দ্বারা কি করেছে, তিনি দ্বৈত শাসন ব্যবস্থার কিন্তু অবসান ঘটিয়েছে। তাহলে এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কিন্তু হয়েছে 1772 সালে এবং এই দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়েছে কিন্তু 1765 সালে। এবং কার আমলে হয়েছিল এটা? এটা হয়েছিল লর্ড ক্লাইভের সময় কিন্তু হয়েছিল। দেখো তার পরবর্তী দেখো 1784 সালে উইলিয়াম জোন্স এর সাথে মিলে এই ওয়ারেন হেস্টিংস কিন্তু একটা সোসাইটি তৈরি করেছিলেন। সেই সোসাইটিটার নাম কি? দেখো এশিয়াটিক সোসাইটি তিনি কিন্তু তৈরি করেছিলেন 1784 সালে। কে কে করেছিল? দেখো উইলিয়াম জোন্স আর হচ্ছে গিয়ে ওয়ারেন হেস্টিংস। দেখো তারপর চার্লস উইলকিন্সের লেখা একটি গ্রন্থ, দেখো কি রয়েছে, ভগবদ গীতা। এই ভগবদ গীতার ইংরেজি অনুবাদ হয়েছিল কিন্তু সেই সময়ে। তারপরে দেখো যুদ্ধ, দেখো প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ। প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল? দেখো 1776 সালে এবং শেষ হয় কিন্তু 1782 সালে। এই ওয়ারেন হেস্টিংসের সময় কিন্তু হয়েছিল। তারপর দেখো দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ। এই দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ কিন্তু 1780 সালে হয়েছিল, শেষ হয়েছে 1784 সালে। দুটি কিন্তু উল্লেখযোগ্য যুদ্ধ, যেগুলো কিন্তু ওয়ারেন হেস্টিংসের সময় কিন্তু হয়েছিল। তারপর দেখো 1773 সালে এই যে রেগুলেটিং অ্যাক্ট, এই রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী কলকাতায় কিন্তু প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল। তাহলে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল 1773 সালে কোন অ্যাক্টের দ্বারা? দেখো রেগুলেটিং অ্যাক্টের দ্বারা, যেটা কিন্তু ওয়ারেন হেস্টিংসের সময় হয়েছিল। তারপর দেখো এই যে প্রথম রোহিলা যুদ্ধ 1774 সালে হয়েছিল সুজাউদ্দৌলা আওয়াধের নবাবের মধ্যে, যাতে করে ইংরেজ ও রোহিলা কিন্তু সমর্থন করেছিল এই যুদ্ধকে। তারপরে দেখো স্যার এলিজা ইম্পে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি, তার সময়ে কিন্তু নিযুক্ত হয়েছিল। নামটা মনে রাখবে, স্যার এলিজা ইম্পে। তারপর দেখো এই সময়ে এডমন্ড বার্ক বিল 1783 সালে কিন্তু পাশ হয়েছে। এডমন্ড বার্ক বিল 1783 সালে পাশ হয়েছে। তারপর ওয়ারেন হেস্টিংস তিনি কিন্তু বাংলাকে বিভিন্ন জেলায় কিন্তু বিভক্ত করেছিলেন। এছাড়া তিনি কালেক্টর ও অন্যান্য রাজস্ব সাধারণত কিন্তু কর্মীও নিয়োগ করেছেন। এই সময়ই দেখো কালিদাসের, বিখ্যাত কালিদাসের গ্রন্থ অভিজ্ঞান শকুন্তলম, অভিজ্ঞান শকুন্তলমের কিন্তু ইংরেজি অনুবাদও কিন্তু করা হয়েছে। এই যে ওয়ারেন হেস্টিংসের সময় দ্বৈত শাসন ব্যবস্থার যে অবসান ঘটেছিল, দেখো অবসান ঘটানোর ফলে কি ঘটেছিল, দেখো মুর্শিদাবাদ থেকে, বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় কিন্তু টাকশাল স্থানান্তরিত হয়েছিল এবং মুর্শিদাবাদ থেকে রাজধানী কলকাতাও কিন্তু স্থানান্তরিত হয়েছিল এবং নবাবী আমলে যে টাকা ছাপানো হতো সেই টাকশালও কিন্তু স্থানান্তরিত কিন্তু হয়েছে এই সময়ই। কোম্পানির রাজস্ব আদায়ের দায়ভার নিয়েছিল। তারপর 1781 সালে তিনি কলকাতায় কিন্তু মাদ্রাসা স্থাপন করেছে, যেটা হচ্ছে ইসলামিক শিক্ষা ব্যবস্থার জন্য কিন্তু অনেক উন্নতি করেছিল। এটি ছিল কোম্পানির সরকার দ্বারা প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে কোম্পানির দ্বারা প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? সেটা হচ্ছে মাদ্রাসা স্থাপন। কোথায় স্থাপিত হয়েছে? দেখো কলকাতায় 1781 সালে। কার আমলে? ওয়ারেন হেস্টিংসের আমলে। এই সমস্ত যাবতীয় তথ্য তোমরা যদি চাও, আমাদের দেওয়া ব্রহ্মাস্ত্র সাজেশন কিন্তু রয়েছে, যেখান থেকে ব্রহ্মাস্ত্র সাজেশনে কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষায় কিন্তু 95% কিন্তু কমন এসেছে। তোমরা যদি এখনই নিয়ে নিতে চাও তো অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে একবার কিন্তু হোয়াটসঅ্যাপ করে নেবে, তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। তারপর দেখো পিট ইন্ডিয়া অ্যাক্ট, যেটা কিন্তু 1784 এই সময়ে রোহিলা যুদ্ধের সময় নিপীড়নের দায়ে দোষী করা কিন্তু হয়েছিল মহারাজা নন্দকুমারকে এবং নন্দকুমারকে কিন্তু হত্যাও করা হয়েছিল। রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে আর কি কি বিশেষ উল্লেখযোগ্য ঘটনাবলী এর সঙ্গে জড়িত রয়েছে? দেখো এই অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্টে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গতিবিধির উপর কিন্তু নিয়ন্ত্রণ করা হয়। তারপর দেখো গভর্নর অফ বেঙ্গল ফোর্ট উইলিয়ামের গভর্নর জেনারেল অফ বেঙ্গল পদে পদোন্নতি হয়। গভর্নর অফ বেঙ্গল থেকে গভর্নর অফ বেঙ্গল পদে পদোন্নতি করা হয়ে থাকে। তারপরে দেখো ওয়ারেন হেস্টিংসের সময় বাংলায় প্রথম গভর্নর জেনারেল কিন্তু তিনি হয়েছিলেন। ওয়ারেন হেস্টিংস কিন্তু বাংলার প্রথম গভর্নর জেনারেল। ইম্পর্টেন্ট তথ্য কিন্তু দেখো, ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম হচ্ছে গিয়ে গভর্নর জেনারেল।
তারপর দেখো বোম্বে এবং মাদ্রাজের গভর্নরদেরও বাংলার গভর্নরদের অধীনে কিন্তু আনা হয়েছিল এই সময়। 74 সালে ফোর্ট উইলিয়ামে প্রতিষ্ঠিত হয়েছে সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্টকে সর্বোত্তম কোর্ট হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়েছিল এই সময়ে। তারপর দেখো পরবর্তী সময়ে যে পিটস অ্যাক্ট 1784 সালে, অর্থাৎ রেগুলেটিং অ্যাক্টের পরবর্তী এক বছরেই পিটস অ্যাক্ট জারি হয়েছে কিন্তু 1784 সালে। গভর্নর জেনারেলের কাউন্সিলের সদস্য সংখ্যা কিন্তু তখন কমিয়ে 3 করা হয়েছিল। ভারতের যাবতীয় বিষয়ের উপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণও কিন্তু এই সময় চলে আসে। তারপর দেখো মাদ্রাজ এবং বোম্বেতে গভর্নরের কাউন্সিলও কিন্তু গড়ে ওঠে এই সময়ে। এবার পরবর্তী গভর্নর জেনারেল হচ্ছে লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস সম্পর্কে কিন্তু আমরা জানবো। দেখো লর্ড কর্নওয়ালিস গভর্নর হিসেবে বসে 1786 সালে, 1793 পর্যন্ত কিন্তু ছিল, 1786 থেকে 93। এবার তার সময়ে দেখো কী কী উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। তিনি ভূমি চিরস্থায়ীভাবে জমিদারকে দেওয়ার কথা বলেছিলেন। বার্ষিক সর্বোচ্চ নিলামকারীর পরিবর্তে তিনি কিন্তু ভূমি চিরস্থায়ীভাবে জমিদারদের দেওয়ার কথা বলেছেন। এই প্রথা কোম্পানি ও জমিদার দুজনের ক্ষেত্রে কিন্তু লাভবান হওয়ার কিন্তু প্রমাণ মেলে, কিন্তু তা ছিল গরিব চাষিদের শ্রমের পরিবর্তে। গরিব চাষিদের শ্রমের দিকটা কিন্তু দেখা হয় না। তিনিই প্রথম দেখো এই যে চিরস্থায়ী বন্দোবস্ত, সেই চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে একটা আইন প্রণয়ন করে দেন। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে সূর্যাস্ত আইন। তারপর দেখো তৃতীয় মহীশূর যুদ্ধ, যেটা কিন্তু শ্রীরঙ্গপত্তনম সন্ধি দ্বারা কিন্তু স্বাক্ষর হয়েছিল তার সময়ে। তারপর দেখো তার আমলে ভারতে সিভিল সার্ভিসের কিন্তু পত্তন হয়। সিভিল সার্ভিস পরীক্ষা ব্যবস্থার যে রয়েছে সেটা কিন্তু শুরু হয় এবং তাই তাকে সিভিল সার্ভিসের কিন্তু জনক বলা হয়। ইম্পর্টেন্ট কিন্তু দেখো এই প্রশ্নটা কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে, কিন্তু সিভিল সার্ভিসের জনক ভারতে কাউকে বলা হয়ে থাকে, এটা হচ্ছে লর্ড কর্নওয়ালিসকে। পরীক্ষায় আসে এরকম কমনযোগ্য যেগুলো থেকে কিন্তু বিগত বছরের পরীক্ষায় কিন্তু কমন রয়েছে। তোমরা যদি প্রমাণ পেতে চাও তো অবশ্যই তোমরা কিন্তু যাচাই করে নেবে, স্ক্রিনে দেওয়া নম্বরে দেখে নেবে। আমাদের বিভিন্ন স্ক্রিনশট কিন্তু দেওয়া আছে পরীক্ষায় যেগুলো কমন এসেছে, হুবহু কমন পেয়ে যাবে। তোমরা যারা নতুন আছো, যারা অল্প সময় হলো পড়া শুরু করেছো, তাদের জন্য ভীষণই কিন্তু হেল্পফুল হবে। তো তোমরা অতি অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, অর্থাৎ 95%, 100% কোথাও কোথাও কমন কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। আচ্ছা, পরবর্তী গভর্নর দেখো স্যার জন সোরে। স্যার জন সোরে সম্পর্কে জানবো। দেখো 1793 থেকে 1798, তাহলে 1793 সালে তিনি গভর্নর হন, 1798 পর্যন্ত তিনি স্থায়ী ছিলেন। তিনি দেখো কি করেছে, নন ইন্টারভেনশন নীতি কিন্তু গ্রহণ করেছিলেন। তিনি চিরস্থায়ী বন্দোবস্ত পরিকল্পনা করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তিনি প্রথম চার্টার অ্যাক্ট 1793 কিন্তু প্রবর্তন করেছে। তার আমলে কিন্তু এই যে চার্টার অ্যাক্ট প্রবর্তন হয়, সালটা মনে রাখবে কত সালে, 1793 সালে। তবে যে হায়দ্রাবাদের নিজাম ও মারাঠাদের মধ্যে 1795 মধ্যে খারদার যুদ্ধ কিন্তু হয়েছিল এবং মারাঠারা কিন্তু জয়ী হয়েছিল, এটা কিন্তু তার আমলেই হয়েছিল। ওই দেখো যে কন্যা ভ্রূণ হত্যাকে নিষিদ্ধ করা হয়েছিল তার সময়ে। 1793 থেকে 98 অবধি সিলন দ্বীপপুঞ্জ মাদ্রাজ প্রদেশের কিন্তু অন্তর্ভুক্ত হয়। আচ্ছা, পরবর্তী গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি। 1798 সালে অভিষেক হয়, 1805 পর্যন্ত তিনি কিন্তু এই গভর্নর পদে কিন্তু স্থায়ী ছিলেন। তার সময় দেখো এই যে বিখ্যাত নীতি, অধীনতামূলক মিত্রতা নীতি কিন্তু চালু হয়েছিল বা প্রবর্তিত হয়েছিল কত সালে, 1798 সালে। তারপরে দেখো চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। চতুর্থ ইংরেজদের সঙ্গে মহীশূরের যে যুদ্ধ হয়েছিল, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ, যে যুদ্ধে টিপু সুলতান কিন্তু মারা যান এবং এটাই ছিল মহীশূর যুদ্ধের সর্বশেষ যুদ্ধ। তারপরে দেখো 1799 সালে সেন্সরশিপ অফ প্রেস অ্যাক্ট কিন্তু চালু হয়েছিল। তিনি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ, যেটা কিন্তু 1800 সালে প্রতিষ্ঠা হয়, সেই প্রতিষ্ঠা কিন্তু করেছিল, অর্থাৎ তার সময় কিন্তু এটা প্রতিষ্ঠা হয়েছিল এবং সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণের ব্যবস্থাও কিন্তু করা হয়েছিল। তারপরে যে অধীনতামূলক মিত্রতা নীতি, এটা কিন্তু তার সময় চালু হয়। 1798 সালে প্রথম এই নীতিকে গ্রহণ করে। দেখো ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, 1798 সালে হায়দ্রাবাদের নিজাম প্রথম কিন্তু এই অধীনতামূলক মিত্রতা নীতি কিন্তু গ্রহণ করেন। এর পরবর্তী সময় 1801 সালে আওয়াধের নবাব দ্বিতীয়বার এই নীতি কিন্তু গ্রহণ করেন। পরবর্তী সময়ে আরও অন্যান্য বিভিন্ন রাজা বা জমিদাররা কিন্তু এই নীতি কিন্তু গ্রহণ করতে থাকে। এই দেখো পেশোয়া, ভোসলে, সিন্ধিয়া, জয়পুর, যোধপুরের রাজপুতরাও কিন্তু শর্তবিলোপ নীতি কিন্তু মেনে নেন। তারপর দেখো লর্ড মিন্টো, গভর্নর জেনারেল লর্ড মিন্টো, 1807 সালে অভিষেক, 1813 পর্যন্ত স্থায়ী ছিল তার সময়কাল। তার সময়ে পারস্যের শাহদের সঙ্গে একটি সন্ধি, যে সন্ধি কিন্তু রঞ্জিত সিংয়ের সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল ইংরেজদের, সেই সন্ধি হচ্ছে কি নামে পরিচিত, দেখো অমৃতসরের সন্ধি। চার্লস মেটকাফের সঙ্গে কিন্তু রঞ্জিত সিংয়ের
কোর্টে কিন্তু গিয়েছিলেন। কে গিয়েছিলেন? এই লর্ড মিন্টো। তার পরবর্তী দেখো লর্ড হেস্টিংস 1813 থেকে 1823 এই সময়কালের মধ্যে তিনি ভারতীয়দের উচ্চ পদে নিয়োগ করার কিন্তু ভাবনা কিন্তু ভেবেছিলেন এবং তিনি প্রথম ভার্নাকুলার নিউজ পেপার অর্থাৎ সমাচার পত্রিকা কিন্তু প্রকাশ করা শুরু করেন। তারপরে দেখো তিনি যুদ্ধ ও হস্তক্ষেপ নীতি কিন্তু গ্রহণ করেছিলেন। ইঙ্গ নেপাল যুদ্ধ তার আমলে হয়েছিল 1814 থেকে 1816 পর্যন্ত, যে সন্ধি সওগলির সন্ধি দ্বারা কিন্তু এই ইঙ্গ নেপাল যুদ্ধ কিন্তু স্বাক্ষর হয়। এই চুক্তি নেপালের সঙ্গে সীমান্ত রেখাও কিন্তু স্থাপন করা হয়েছিল এই চুক্তির মাধ্যমে, সন্ধিগুলো মনে রাখবে। তারপরে দেখো তৃতীয় মারাঠা যুদ্ধ। তৃতীয় মারাঠা যুদ্ধ হয়েছিল কত? 1817 থেকে 18 সাল এই সময়ের মধ্যে। তার সময়ে গভর্নর থমাস মুনরো এবং চার্লস রিড মাদ্রাজে রায়তওয়ারি ব্যবস্থা কিন্তু চালু করেছিল। এটা কিন্তু ভূমি রাজস্ব একটি ব্যবস্থা। পেশোয়ারের সঙ্গে দেখো পুনা চুক্তি স্বাক্ষর হয়েছিল 1817 সালে। তারপরে যে পিন্ডারিদের দমন করেছিলেন তিনি কিন্তু। জন অ্যাডাম 1823 সালে তিনি সাময়িকভাবে কিন্তু এই পদে ছিলেন কিন্তু। দেখো লর্ড আর্মহার্স্ট 1823 থেকে 1828 পর্যন্ত তার স্থায়িত্ব কিন্তু কার্যকাল ছিল। তার রাজত্বকালে প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধ কিন্তু শুরু হয়েছিল মায়ানমারের মধ্যে, ইংরেজদের সঙ্গে মায়ানমারের 1824 থেকে 26 সাল পর্যন্ত কিন্তু চলেছিল। এবং ব্যারাকপুরে দেখো বিদ্রোহ হয়েছিল। ট্রেটি অব ইন্ডাবু সই করেছিল পেগুতে 1826 সালে কিন্তু এই চুক্তির মাধ্যমে। এই মাধ্যমে ব্রিটিশ ব্যবসায়ীরা কিন্তু বার্মার দক্ষিণে বসবাস শুরু করে পরবর্তী সময়ে এই চুক্তি দ্বারা। তারপরে দেখো মালয় উপদ্বীপ এবং ভরতপুরে দখল করে নিয়েছিল তারা। মালয় উপদ্বীপ এবং ভরতপুর কিন্তু 1826 সালে কিন্তু দখল হয়েছিল, অর্থাৎ ইংরেজরা কিন্তু দখল করেছিল। এরপর যে গভর্নর জেনারেল সম্পর্কে আমরা জানবো তিনি হলেন লর্ড উইলিয়াম বেন্টিং। 1828 থেকে 1835 সাল পর্যন্ত তিনি কিন্তু এই পদে ছিলেন। তিনি ছিলেন সবথেকে উদারপন্থী। এই যত সমস্ত বা এখনও পর্যন্ত যে সমস্ত গভর্নর জেনারেল সম্পর্কে জানলাম তাদের মধ্যে উদারপন্থী এবং শিক্ষিত গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। তার আমলে কিন্তু ভারতের শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু ব্যাপক উন্নতি লক্ষ্য করা গিয়েছিল। দেখো 1833 সালে চার্টার আইন অনুসারে তাকে বলা হয়ে থাকে পাশ্চাত্য শিক্ষার জনক, ফাদার অফ মডার্ন ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া কিন্তু বলা হয়ে থাকে। ইম্পর্টেন্ট তথ্য কিন্তু দেখো তিনি ভারতের প্রথম এবং বাংলার শেষ গভর্নর ছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তিনি ছিলেন প্রথম এবং বাংলার শেষ, ভারতের প্রথম বাংলার শেষ গভর্নর জেনারেলকে তিনি হলেন লর্ড উইলিয়াম বেন্টিং। তো এই ধরনেরই সাজেশন ভিত্তিক হুবহু 95% কমন কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। আমরা কিন্তু তোমাদের জন্যই তৈরি করেছি ব্রহ্মাস্ত্র সাজেশন, যেখানে সমস্ত সাবজেক্টের বিষয় ওয়াইজ কিন্তু বিষয় ভিত্তিক কিন্তু তোমরা পেয়ে যাবে। একটি সাজেশনের মধ্যেই কিন্তু সমস্ত সাবজেক্টের কিন্তু পেয়ে যাবে। এই সাজেশন পেতে গেলে অবশ্যই কিন্তু নিচে দেওয়া নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করবে, যেখানে কিন্তু কলকাতা পুলিশে পরীক্ষায় 95% কিন্তু কমন এসেছে, তোমরা মিলিয়ে নেবে। তারপরে দেখো রঞ্জিত সিংয়ের সময় কিন্তু এই মিত্রতার সন্ধি 1831 সালে তিনি কিন্তু স্থাপন করেছিলেন। তারপরে দেখো এই যে মাকাউলের পরামর্শে ইংরেজি ভাষা নির্দেশমূলক মাধ্যম হিসেবে গৃহীত হয়েছিল। 1835 সালে কলকাতায় মেডিকেল কলেজ স্থাপিত হয়। এই লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলেই কিন্তু এই কলকাতা মেডিকেল কলেজ কিন্তু স্থাপিত হয়। এবার দেখো সামাজিক সংস্কার তিনি কি করেছিলেন। 29 সালে সতীদাহ প্রথার কিন্তু অবসান হয়েছিল তার মাধ্যমে। মধ্য ভারতে ঠগীদের দমন করা হতো, সেই দমন করা প্রথা কিন্তু বন্ধ হয়েছিল। কন্যা শিশু হত্যা ও মানুষ হত্যা বন্ধ করা হয়েছিল। হিন্দু উত্তরাধিকার গঠন করা হয়েছিল। এর পরবর্তী গভর্নর স্যার চার্লস মেটকাফ সম্পর্কে আমরা জানবো। 1835 থেকে 36 এই সময়ে তিনি সাময়িকভাবে এই পদে ছিলেন। তিনি ভার্নাকুলার প্রেসের উপর থেকে নিষেধাজ্ঞা কিন্তু তুলে দিয়েছেন। মনে রাখবে, ভার্নাকুলার প্রেসের উপর থেকে নিষেধাজ্ঞা তিনি কিন্তু তুলে দিয়েছিলেন। তিনি বিখ্যাত প্রেস ল কিন্তু পাশ করেছেন। কোন গভর্নর? দেখো স্যার চার্লস মেটকাফ। সংবাদপত্রে যে প্রেস ল পাশ করেন সেটা কিন্তু লিবারেটর অফ প্রেস নামে কিন্তু পরিচিত ছিল। তারপরে দেখো লর্ড অকল্যান্ড 1836 থেকে 42 এই সময়ে তার রাজত্বকালে উল্লেখযোগ্য ঘটনাগুলো কি হয়েছিল। তিনি প্রথম আফগান যুদ্ধ ইংরেজ ও রঞ্জিত সিংয়ের মধ্যে আফগানিস্তানের শাহ সুজার মধ্যে ত্রিপার্টাইট সন্ধি কিন্তু স্বাক্ষর করেছিলেন তার মধ্যস্থতায়। এবং 1839 সালে রঞ্জিত সিংহ কিন্তু মারা গিয়েছিল তার সময়কালে। তারপরে দেখো লর্ড এলেনবারো 1842 থেকে 44, তার আমলে কি দেখো বিখ্যাত কী সমস্ত ঘটনা ঘটেছিল। তিনি প্রথম আফগান যুদ্ধ তার আমলে কিন্তু শেষ হওয়ার কথা জানা যায়। তার সময়ে সিন্ধুকে অধিগ্রহণ করেছিলেন চার্লস নেপিয়ার। তিনি ছিলেন সিন্ধুর প্রথম গভর্নর, এই চার্লস নেপিয়ার।
পরে দেখো লর্ড হার্ডিঞ্জ 1844 থেকে 1848, এই সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ, যেটা কিন্তু 1845 থেকে 1846 পর্যন্ত স্থায়ী ছিল এবং লাহোরের সন্ধি সেই সময়ই হয়েছিল। তিনি শিশুকন্যা হত্যা, মানুষ হত্যার প্রথা বিলুপ্ত করেছিলেন এবং তিনি রুরকিতে ইঞ্জিনিয়ারিং কলেজ কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল তার সময়। দেখো 1847 সালে রুরকিতে ইঞ্জিনিয়ারিং কলেজ কিন্তু প্রতিষ্ঠা হয়েছে। তারপরে দেখো লর্ড ডালহৌসি 1848 থেকে 1856, তিনি ছিলেন সর্বকনিষ্ঠ গভর্নর জেনারেল, সবথেকে কম বয়সী। তিনি শর্ত বিলোপ নীতি প্রবর্তন করেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শর্ত বিলোপ নীতিকে প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। তার সময়কালে দ্বিতীয় অঙ্গ ব্রহ্মযুদ্ধ কিন্তু হয়েছিল। ডালহৌসি চেয়েছিলেন বার্মা থেকে অন্যান্য সকল ইউরোপীয় শক্তিকে বহিষ্কার করতে এবং তার সময়ে দ্বিতীয় অঙ্গ শিখ যুদ্ধ হয় এবং এই যুদ্ধ শিখদের ক্ষমতা শেষ করে দেয় এবং ব্রিটিশ সাম্রাজ্য কিন্তু সেই সময় থেকে আরও সুদৃঢ় হয়। প্রশাসনিক সংস্কার দেখো কী হয়েছিল তার সময়ে। বাংলায় পৃথক লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করা হয়েছিল। সিমলাকে গ্রীষ্মকালীন রাজধানী কিন্তু করা হয়েছিল। গ্রীষ্মকালীন রাজধানী কী করা হয়েছিল সেই সময়? সিমলা। তবে দেখো প্রথম রেল লাইন লাগানো হয়েছিল, যে রেল লাইন ব্যবস্থা চালু হয়েছিল তার সময়ই, ইম্পর্টেন্ট কিন্তু। মুম্বাই থেকে থানে পর্যন্ত কিন্তু এই রেল চলাচল শুরু হয় কত সালে? 1853 সালে কিন্তু হয়েছিল। সেই সময় তাহলে গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল ছিল হচ্ছে লর্ড ডালহৌসি। তারপরে দেখো যে পোস্ট ও টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয়েছিল তার সময়। পোস্টাল সিস্টেমের শ্রদ্ধানো হয়, সমগ্র গুরুত্বপূর্ণ শহরগুলিকে টেলিগ্রাফ মাধ্যম দ্বারা কিন্তু যুক্ত করা হয়েছিল। এটাও হয়েছিল 1853 সালে। তারপর দেখো ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে কি হয়েছিল। শিক্ষা ক্ষেত্রে যে উডের ডেসপ্যাচ 1854 সালে দ্বারা কিন্তু কলকাতা, বোম্বে এবং মাদ্রাজে লন্ডনের অনুকরণে বিশ্ববিদ্যালয় কিন্তু গঠন করা হয়েছিল। 1853 সালে ভারতীয় সিভিল সার্ভিসের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল এই সময়ে এবং তার সময়ে যেসব উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল তার মধ্যে দেখো এই যে উল্লেখযোগ্য কী রয়েছে, বিধবা বিবাহ পুনর্প্রবর্তন আইন, যেটা কিন্তু 1856 হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু এই বিধবা বিবাহ আইন প্রবর্তনে যথেষ্ট কিন্তু পারদর্শী বা যথেষ্টভাবে তিনি সাহায্য করেছিলেন। তারপরে দেখো সাঁওতাল বিদ্রোহ 1855 থেকে 56 এই সময় হয়েছিল। চার্টার অ্যাক্ট 1853 সালের যে চার্টার অ্যাক্ট হয় সেটাও কিন্তু এই গভর্নর জেনারেলের আমলে হয়। বিভিন্ন প্রদেশে আলাদা পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের প্রতিষ্ঠা হয়। 1854 সালে এই যে গঙ্গা ক্যানেল কিন্তু খুলে দেওয়া হয়েছিল এই সময়। পরবর্তী দেখো লর্ড ক্যানিং, যার কার্যকাল 1858 থেকে 62 ছিল। 1858 সালে রানীর আদেশ অনুসারে ক্ষমতা কোম্পানি থেকে ব্রিটিশ সরকারের হাতে কিন্তু ন্যস্ত হওয়ার পর লর্ড ক্যানিংকে ভারতের প্রথম ভাইসরয় বানিয়ে দেওয়া হয়। এতদিন পর্যন্ত গভর্নর জেনারেল যে পদটা ছিল সেই পদটা ভাইসরয় পদে কিন্তু উন্নতি হয়, সেই পদটাই এখন থেকে হয়ে যাবে ভাইসরয়। এটা কার আদেশ অনুসারে হয়েছিল? ইংল্যান্ডের রানী 1858 সালে। তার সময় অর্থনৈতিক সংস্কার কি হয়েছিল দেখো, বার্ষিক 500 টাকার ঊর্ধ্বে আয়ের ক্ষেত্রে 5% কর চাপানো হয়েছিল মানুষদের ক্ষেত্রে, সাধারণ মানুষের ক্ষেত্রে, বিশেষ করে কৃষক শ্রমজীবী মানুষদের ক্ষেত্রে। সত্যবিলোপ নীতি তুলে দেওয়া হয়েছিল। প্রথম আইন কমিশনের প্রধান ছিলেন লর্ড মেকলে এবং মেকলেকে আইন কমিশনের প্রধান নিযুক্ত করা হয় তার সময়ে এবং তার মতানুসারে ভারতীয় দণ্ডবিধি ইন্ডিয়ান পেনাল কোড, সেটা কিন্তু পেনাল কোড কিন্তু তৈরি করা হয়েছিল। এই মেকলেকে প্রধান করে, অর্থাৎ আইন কমিশনের প্রধান করে কিন্তু এই পেনাল কোড কিন্তু তৈরি করা হয়েছিল। ভারতীয় দণ্ডবিধি এ দ্বারাও 1859 সালে কিন্তু প্রথমবার, 1858 সালে ইনকাম ট্যাক্সের আবির্ভাব হয়। 1861 সালে দেখো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কিন্তু পাস হয়, যা ভারতের সাংবিধানিক কিন্তু ইতিহাসের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান বলা যেতে পারে। তারপর দেখো 1861 সালে ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট কিন্তু পাস হয়। এই আইন অনুসারে কলকাতা, বোম্বে এবং মাদ্রাজে কিন্তু হাইকোর্ট স্থাপিত হয়। কলকাতা, বোম্বে এবং মাদ্রাজে হাইকোর্ট স্থাপিত হয় কত সালে দেখো? 1861 সালের ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট দ্বারা। তারপরে বাংলায় উল্লেখযোগ্য বিদ্রোহ, নীল বিদ্রোহ কিন্তু হয়েছিল 1859 সালে। এই সময় 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়, যা ভারতের কোম্পানি শাসনের অবসান কিন্তু ঘটিয়েছিল। 1861 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। এর ডিরেক্টর জেনারেল ছিলেন দেখো কে? তিনি ছিলেন আলেকজান্ডার কার্নিংহাম। তারপরে দেখো লর্ড এলগিন 1862 থেকে 63, তার সময়কালে উল্লেখযোগ্য ঘটনা কি হয়েছিল দেখো, ওয়াহাবি মুসলমান জাতিকে দমন করা হয়েছিল এই ওয়াহাবি আইন দ্বারা। লর্ড এলগিনের আকস্মিক মৃত্যুর পর তার স্থানে এসেছিলেন রবার্ট নেপিয়ার।
পরবর্তী ভাইসরয় দেখো লর্ড জন লরেন্স 1864 থেকে 1869। 1862 সালে কলকাতা, বোম্বে এবং মাদ্রাজে হাইকোর্ট স্থাপিত হয়। 1865 সালে ভুটানের সঙ্গে যুদ্ধ বাধে ইংরেজদের সঙ্গে এবং সিনচুলার সন্ধি হয় এবং এই যুদ্ধকে ডুয়ার ওয়ার কিন্তু বলা হয়ে থাকে। এই সিনচুলার সন্ধি সালটা মনে রাখবে 1865 সালে ইংরেজদের সঙ্গে ভুটানের। দ্য পাঞ্জাব অ্যান্ড দ্য ওথ টেন্সি অ্যাক্ট 1868 সালেই কিন্তু কার্যকরী হয়। তাকে পাঞ্জাবের রক্ষাকর্তাও কিন্তু বলা হয়ে থাকে, কারণ তিনি পাঞ্জাবের উন্নতি সাধনের মুখ্য ভূমিকা পালন করেছিলেন এবং তার বৈদেশিক রাষ্ট্রনীতিকে মাস্টারলি ইন অ্যাক্টিভিটি পলিসি কিন্তু বলা হয়ে থাকে এই লর্ড জন লরেন্সকে। তবে দেখো এই সময়ে ভারতবর্ষে দুটি দুর্ভিক্ষ দেখা গিয়েছিল। একটা হচ্ছে 1866 সালে উড়িষ্যাতে এবং দ্বিতীয়টা দেখা গিয়েছিল হচ্ছে রাজপুতানায়, বুন্দেলখণ্ডে। এই দুর্ভিক্ষ দমন করার জন্য দুর্ভিক্ষ কমিশন গঠিত হয় এবং হেনরি ক্যাম্পবেলের সভাপতিত্বে কিন্তু এই কমিশন এর দায়িত্বভার নেওয়া হয় এবং রেলপথ তৈরি হয়েছিল। দেখো এই সময় রেলপথ তৈরি হয়েছিল আম্বালা থেকে দিল্লি অবধি। প্রথম 1853 সালে হয়, তার পরবর্তী সময়ে কিন্তু ভারতের বিভিন্ন শহরে এই রেলপথ ব্যবস্থা চালু হয়। 1865 সালে সাবমেরিন দূরভাষ সংক্রান্ত যোগাযোগ হয় ভারত এবং ইউরোপের মধ্যে। করাচি, পার্সি এবং তুর্কির মধ্য দিয়েও কিন্তু এই ব্যবস্থা চলেছিল। পরবর্তী ভাইসরয় দেখো কে রয়েছে, লর্ড মেও 1869 থেকে 72। এই সময়ে স্টেট রেলওয়েসের কিন্তু সূচনা হয়েছিল। স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু গঠন হয়েছিল তার সময়কালে। বিশেষ করে 1872 সালে প্রথম বেসরকারি সেন্সাস কিন্তু হয়েছিল, জনগণনা। খারাপ সময়ে দেখো লর্ড মেয়োর সময় কিন্তু হয়েছিল। তিনি কাথিয়াওয়াড়ে রাজকোট কলেজ এবং আজমিরে মেও কলেজ কিন্তু স্থাপন করেছেন এবং তিনি একমাত্র ভাইসরয় যাকে ক্ষমতা থাকাকালীন হত্যা করা হয়েছিল। কে হত্যা করেছেন? শের আলী। পোর্ট ব্লেয়ারে কিন্তু সাজা দেওয়া হয়েছিল। তিনি কৃষি ও বাণিজ্য বিভাগের প্রতিষ্ঠা করেছিলেন, এগ্রিকালচার অ্যান্ড কমার্স এর বিভাগে কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। 1872 সালে ভারতীয় অর্ডিন্যান্স অ্যাক্ট কিন্তু পাশ হয়েছিল তার সময়ে। তারপরে দেখো লর্ড নর্থব্রুক 1872 থেকে 76। এই সময় উল্লেখযোগ্য ঘটনা কী হয়েছিল দেখো, কুকা আন্দোলন। 1875 সালে প্রিন্স অফ ওয়েলস এর সফর হয়েছিল। ইনকাম ট্যাক্সের বিলুপ্তি ঘটেছিল। বাংলা ও বিহারের দুর্ভিক্ষ হয়েছিল। 1875 সালে ভারতীয় আবহাওয়া বিভাগ কিন্তু গড়ে উঠেছিল কলকাতায়। তারপর 1876 সালে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কিন্তু প্রবর্তন হয়। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, যেটা কিন্তু 1876 সালে কিন্তু প্রবর্তিত হয়েছিল তার সময়। অর্থাৎ কার সময় দেখো, তখন কে ছিলেন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড নর্থব্রুক। তারপর দেখো লর্ড লিটন 1876 থেকে 1880 সময়, এই সময়কাল কিন্তু স্থায়ী ছিল তার কার্যকাল। দুর্ভিক্ষ দেখা গিয়েছিল, দুর্ভিক্ষ কমিশন স্থাপিত হয় 1878 সালে, যার প্রধান ছিলেন হচ্ছে জেনারেল রিচার্ড স্ট্র্যাচে। কুইন ভিক্টোরিয়াকে রয়্যাল টাইটেল অ্যাক্ট 1876 দ্বারা কাইজার ই হিন্দ উপাধিতে কিন্তু ভূষিত করা হয়। তারপরে দেখো 1878 সালে দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কিন্তু পাশ হয়। ইন্ডিয়ান আর্মস অ্যাক্ট 1878 সালে পাশ হয়। এই আইন অনুযায়ী ব্রিটিশ সরকারের অনুমতি ছাড়া ভারতীয়দের অস্ত্র লেনে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়ে যায়। তারপরে দেখো লর্ড লিটন 1877 সালে আলিগড়ে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের ভিত্তিপ্রস্তর কিন্তু স্থাপন করেছিলেন। 1879 সালে স্ট্যাটুইটারি সিভিল সার্ভিস প্রবর্তিত হয়, যেখানে বয়সসীমা কিন্তু 21 থেকে কমিয়ে এনে 19 বছর করা হয়েছিল এবং দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধ হয়েছিল তার সময় 1878 থেকে 80। তার পরবর্তী দেখো লর্ড রিপন 1880 থেকে 84। এই সময়কালে তিনি ছিলেন ভারতের ভাইসরয়। তিনি গ্ল্যাডস্টোনের অধীনে লিবারেল পার্টি দ্বারা নিযুক্ত হয়েছিল এবং তিনি ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে কিন্তু রদ করেছিলেন এবং তিনি 1881 সালে প্রথম ফ্যাক্টরি অ্যাক্ট কিন্তু চালু করেন, যেখানে শ্রমিকদের অবস্থার পরিবর্তন করতে কিন্তু সচেষ্ট হয়েছিলেন তিনি। 1889 সালে গ্রাম্য এলাকাগুলিতে স্থানীয় বোর্ড গঠন করা হয়। এছাড়া তার সময়কালে মাদ্রাস লোকাল বোর্ড অ্যাক্ট কিন্তু পাশ হয়েছিল। লর্ড রিপন তিনি ফাদার অফ লোকাল স্টাফ গভর্নর নামে কিন্তু পরিচিত। ইম্পর্টেন্ট তথ্য দেখো, লর্ড রিপন যিনি কিনা ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট নামে কিন্তু পরিচিত। 1882 সালে ভারতে স্থানীয় স্বায়ত্তশাসনের জন্য প্রথম সংকল্প কিন্তু নেওয়া হয়। এই ধরনের ক্লাসই কিন্তু আমাদের যে ব্রহ্মাস্ত্র সাজেশন রয়েছে, সেই ব্রহ্মাস্ত্র সাজেশনে প্রত্যেকটা বিষয়ে, শুধু ইতিহাস বলছি না, বাকি যে সমস্ত বিষয় রয়েছে তার মধ্যে এরকম পার্ট ওয়াইজ কিন্তু তোমরা ক্লাস পাবে, যেখান থেকে কিন্তু বিগত বছরের পুলিশের পরীক্ষাগুলোতে কিন্তু 90 থেকে 95% কিন্তু কমন এসেছে।
তোমরা যারা নতুন রয়েছো, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ হেল্পফুল হবে। তোমরা অবশ্যই কিন্তু এই সাজেশনটি নিয়ে নেবে, একবার স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। আচ্ছা, এই যে লর্ড রিপন ভাইসরয়, ভারতের ভাইসরয়, তার সময়ে কি হয়েছে দেখো, হান্টার কমিশন কিন্তু গঠন হয়েছে। শিক্ষাক্ষেত্রে হান্টার কমিশন কিন্তু গঠিত হয়েছে এবং সিভিল সার্ভিসের বয়সসীমা আবার বাড়িয়ে 21 করা হয়েছিল। তবে দেখো ইলবার্ট বিল, সেটা কিন্তু পাশ করা হয়। এই বিল অনুযায়ী ভারতীয় বিচারকরা ইউরোপীয়নদের বিচার করার কিন্তু অনুমতি পেয়েছিল। এই ইলবার্ট বিল দ্বারা ভারতীয়রাও ইউরোপীয়দের বিচার করতে পারবে। ভারতের প্রথম সরকারি আদমশুমারি অর্থাৎ জনগণনা 1881 সালে যেটা হয়েছিল, 1883 সালে সেটা ফেমিনাইন কোড বিধিবদ্ধ দ্বারা লর্ড রিপনের সময় কিন্তু হয়েছিল। তারপরে দেখো পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর কিন্তু স্থাপন করা হয়েছিল। 1882 সালে মহীশূরেও কিন্তু সেটা সমর্পণ হয়েছিল। বিতর্ক দেখো 1884 সালের আইন অনুযায়ী একজন ইউরোপীয়র বিচার শুধুমাত্র একজন ইউরোপীয় বিচারকই কিন্তু করতে পারবে। লর্ড রিপন এটাকে অন্যায় ভেবেছিলেন এবং তার মনে হয়েছিল এটি ভারতীয় বিচারকদের ক্ষেত্রে অত্যন্ত অপমানজনক। তারপরে দেখো সেই জন্য তিনি এই আইনটির অবলুপ্তি করার চেষ্টা করেন। তারপরে দেখো লর্ড ডাফরিন 1884 থেকে 1888 সালে এই সময়কালে তিনি ছিলেন। তার সময়ে তৃতীয়ঙ্গ ব্রহ্মযুদ্ধ কিন্তু হয়েছিল। তার পরিণতি হিসাবে দেখো ব্রহ্মার উত্তরাংশের সংযোজন ঘটেছিল এবং তিনি টেন্সি অ্যাক্ট কিন্তু পাস হয়, যা প্রজাদের নিরাপত্তা কিন্তু প্রদান করেছিল। তারপরে দেখো 1885 সালে বেঙ্গল টেন্সি অ্যাক্ট পাস হয়। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস, যেটা কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু তার সময় কিন্তু গঠিত হয়েছিল, ভারতীয় জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তারপরে দেখো লর্ড ডাফরিন ভারতীয় জাতীয় কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘু দল বলেছিলেন। তারপরে দেখো ইম্পেরিয়াল সার্ভিস কর্পস এর প্রতিষ্ঠা কিন্তু তিনি করেছিলেন। লর্ড ল্যান্সটাউন 1888 থেকে 1894। 1891 সালে দ্বিতীয় ফ্যাক্টরি অ্যাক্ট কিন্তু প্রচলন হয়েছে। তারপরে দেখো দ্বিতীয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, যেটা কিন্তু 1892 সালে পাশ হয় তার সময়। 1891 সালে দ্য এজ অফ কনস্ট্যান্ট অ্যাক্ট কিন্তু পাশ হয় 1894 থেকে 99। 1896 সালে বোম্বেতে এক মহামারী প্লেগ দেখা দেয়। এছাড়া বিকানের ও হিসার জেলায় খরার কিন্তু প্রকোপ দেখা দেয়। 1899 সালে দেখো এই যে সাঁওতাল বিদ্রোহ কিন্তু হয়েছিল। 1899 সালে আবার মুন্ডা বিদ্রোহ হয়েছিল। তারপরে দেখো 1896 সালে দুর্ভিক্ষ দেখা গিয়েছিল। লায়াল কমিশন গঠন করা হয়েছিল সেই সময়। তারপরে এই যে চাপেকের ভাইরা অর্থাৎ চাপেকের ভ্রাতৃদ্বয়, তারা কিন্তু দুজন ব্রিটিশ অফিসারকে হত্যা করেছিল। এটা ছিল ভারতীয়দের পক্ষ থেকে কোনো বিদেশিদের হত্যা করার প্রথম ঘটনা, সেটা কিন্তু 1897 সালে হয়েছিল। তারপরে দেখো 1895 সালে চিত্রল অভিযান কিন্তু শুরু হয়েছিল। 1899 সালে আফ্রিদি বিদ্রোহ শুরু হয়েছিল। 1895 সালে যে রাশিয়া আফগান সীমান্ত দ্বন্দ্বের কিন্তু অবসান ঘটেছে। তারপরে দেখো লর্ড কার্জন 1899 থেকে 1905। লর্ড কার্জন ম্যাকডোনেলের অধীনে একটি দুর্ভিক্ষ কমিশন কিন্তু গঠন করে এবং তিনি 1903 সালে পুসাতে কৃষি গবেষণা প্রতিষ্ঠা কিন্তু তৈরি করেন। শিক্ষাক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য 1901 সালে একটি কমিশন তৈরি হয়। স্যার অ্যান্ড্রু ফ্রেজার এর সভাপতিত্বে একটি পুলিশ কমিশন কিন্তু গঠিত হয়, যেটা কিন্তু 1902 সালে হয়েছিল। এই 1902 সালে থমাস রেইলির অধীনে কিন্তু ইউনিভার্সিটি কমিশন গঠিত হয়। 1904 সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট কিন্তু পাস হয় এবং 1899 সালে কলকাতা নিগম আইনের কিন্তু প্রবর্তন হয়েছিল। 1905 সালে রেলওয়ে বোর্ডের গঠন কিন্তু হয়েছিল। ভিক্টোরিয়া মেমোরিয়াল বানানোর পরিকল্পনা প্রথম লর্ড কার্জনের মাথায় কিন্তু এসেছিল। তারপরে বিদেশি মুদ্রা ভারতের আইন স্বীকৃত কিন্তু হয়েছিল এবং বঙ্গভঙ্গ, যেটা কিন্তু 1905 সালের 16 অক্টোবর কার্যকর হয়েছে এবং সীমান্তে বিভিন্ন উপজাতিদের আন্দোলনও দেখা দিয়েছিল এই সময়। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে কিন্তু বিশেষ করে এই সীমান্ত আন্দোলন শুরু হয়েছিল। তারপরে এই যে মনক্রিপ কমিশন সেচ এর জন্য কিন্তু 1902 সালে তার সময় কিন্তু হয়েছিল। পরবর্তী গভর্নর দেখো লর্ড হার্ডিন্স টু অর্থাৎ দ্বিতীয় লর্ড হার্ডিন্স 1910 থেকে 1916 সালে তিনি কিন্তু ছিলেন। কুইন মেরির সম্মানে দিল্লিতে 1911 সালে ক্রোনেশন দরবার কিন্তু আয়োজন করা হয়েছে। 1911 সালে বেঙ্গল প্রেসিডেন্সি কিন্তু গঠন করা হয়েছে তার সময়ে। 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছিল। ইম্পর্টেন্ট তথ্য, 1911 সালে ভারতের রাজধানী কিন্তু কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল। তখন তাহলে ভারতের ভাইসরয় কে ছিলেন? দ্বিতীয় লর্ড হার্ডিন্স। 1912 সাল থেকে দিল্লি ভারতের রাজধানী হয় তার পরবর্তী থেকে। তবে লর্ড হার্ডিন্স যখন দিল্লির চাঁদনি চক দিয়ে এক মিছিলে যাচ্ছিলেন, তার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করা হয়েছিল
এবং আহত অবস্থায় পালাতে তিনি কিন্তু সক্ষম হয়েছিলেন। 1914 সালে যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এই ভাইসরয়ের সময়ে, তিনি ছিলেন লর্ড হার্ডিঞ্জ। 1916 সালে তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটি স্থাপন করেন। বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন কে দেখো, আচার্য মদনমোহন মালব্য। গান্ধীজি 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন এই সময়ই। গান্ধীজি 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে এই লর্ড হার্ডিঞ্জের সময় কিন্তু ভারতবর্ষে ফিরে এসেছিলেন। 1915 সালে মদনমোহন মালব্য হিন্দু মহাসভা কিন্তু গঠন করেন। কোনোটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই ধরনের ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে, বিগত বছরের পরীক্ষায় এসেছে, বিশেষ করে কেপি, ডব্লিউপি, তারই কিন্তু কমনযোগ্য সাজেশন কিন্তু আমরা ব্রহ্মাস্ত্রের সাজেশন কিন্তু তৈরি করেছি, যেখানে তোমরা কমন পেয়ে যেতে পারো 90 থেকে 95%। এই সাজেশন পেতে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে একবার হোয়াটসঅ্যাপ করবে। পরবর্তী গভর্নর দেখো লর্ড মিন্টো। লর্ড মিন্টো 1905 থেকে 1910, এই সময় ভাইসরয় তিনি থাকাকালীন সব থেকে উল্লেখযোগ্য যে ঘটনা ঘটেছিল সেটা হলো মর্লে মিন্টো সংস্কার। কত সালে হয়েছিল দেখো, 1909 সালে। মুসলিমদের পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়েছিল এই সময়। 1909 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কিন্তু পাশ হয়। সুরাট ভাঙ্গন, সুরাট অধিবেশনে কংগ্রেসের যে দল অর্থাৎ নরমপন্থী এবং চরমপন্থীর বিভাজন কিন্তু হয়েছিল এই 1907 সালে সুরাট ভাঙ্গনের দ্বারা। তবে দেখো মুসলিম লীগের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল, যেটা স্থাপন করেছিলেন আগা খান 1906 সালে এই লর্ড মিন্টোর সময়ে। তারপর রয়েছে দেখো লর্ড চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ড 1916 থেকে 1921 সাল কার্যকাল ছিল তার। 1917 সালে আগস্ট ডিক্লিয়ারেশন কিন্তু হয়েছিল। এর দ্বারা ভারত সরকারের যাবতীয় দায়িত্বভার ধীরে ধীরে কিন্তু ভারতীয়দের হাতে কিন্তু আসতে থাকে। চম্পারণ সত্যাগ্রহ আইন 1917 সালে তার সময়ই হয়েছিল। এছাড়াও খেদা সত্যাগ্রহ, আহমেদাবাদের সত্যাগ্রহ 1918 সালে কিন্তু হয়েছিল এই লর্ড চেমসফোর্ডের সময়। গান্ধীজি কিন্তু এই সত্যাগ্রহ আন্দোলনগুলো কিন্তু করেছিলেন। তারপরে 1919 সালে মন্টিগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন কিন্তু প্রবর্তিত হয় লর্ড চেমসফোর্ডের আমলেই, এবং দ্বৈত শাসন কিন্তু লাগু হয়েছিল, প্রাদেশিক দ্বৈত শাসন। এবং রাওলাট আইন 1919 সালে সেটা কিন্তু আবার কার্যকর হয়। এছাড়াও দেখো প্রখ্যাত ঘটনা জালিয়ানওয়ালাবাগের মর্মান্তিক হত্যাকাণ্ড, যেটা কিন্তু 13 এপ্রিল 1919 সালে হয়েছিল, এবং 1921 সাল থেকে অসহযোগ ও খিলাফত আন্দোলন কিন্তু শুরু হয়েছিল। বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত দেখো হোমরুল আন্দোলন কিন্তু শুরু করেছেন। শিক্ষাক্ষেত্রে যে স্যাডলার কমিশন গঠিত হয় কিন্তু 1917 সালে। জালিয়ানওয়ালাবাগের কাণ্ডকে দেখার জন্য হান্টার কমিশনকে কিন্তু নিয়োগ করা হয়েছিল এই সময়। 1920 সালে চেম্বার্স অফ প্রিন্সেস গঠন করা হয়। এছাড়াও দেখো স্যার এসপি সিনহা, ভারতীয়কে বাংলার গভর্নর করা হয়েছিল এই সময়। এসপি সিনহাকে কিন্তু ভারতীয় হিসেবে বাংলার গভর্নর করা হয়েছিল। এবং 1920 সালে বাল গঙ্গাধর তিলক তিনি কিন্তু মারা গিয়েছিলেন, কংগ্রেসের সদস্য। তবে দেখো ডক্টর ধনকেশ্বরকে পুনাতে মহিলা বিশ্ববিদ্যালয় তিনি কিন্তু ডক্টর ধনকেশ্বর কার্ভে তিনি কিন্তু পুনাতে মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন তার সময়ই 1916 সালে। তবে দেখো লর্ড রেডিং 1921 থেকে 1926 সাল, পরবর্তী গভর্নর। প্রিন্স অফ ওয়েলসের আগমন ঘটেছিল এই সময় 1921 সালে। মোপলা বিদ্রোহ হয়েছিল 1921 সালে। রাওলাট অ্যাক্ট ও প্রেস অ্যাক্ট রদ করা হয়েছিল 1922 সালে। তারপরে যে ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা কিন্তু গৃহীত হয়েছিল তার সময়ে। তবে ভারত ও ইংল্যান্ডে 1923 সাল থেকে একই সঙ্গে ICS পরীক্ষা কিন্তু নেওয়া শুরু হয়, এবং স্বরাজ দল গঠিত হয়েছিল তার সময়ে। চিত্তরঞ্জন দাস কিন্তু স্বরাজ দল গঠন করেছিলেন। প্রেসিডেন্ট ছিলেন এই চিত্তরঞ্জন দাস, এবং মতিলাল নেহরু ছিলেন সেক্রেটারি স্বরাজ দলের। তারপর 1925 সালে কানপুরে MN রায় CPI অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ায় তিনি কিন্তু স্থাপন করেন। এবং কাকুরি ট্রেন ষড়যন্ত্র ঘটে 1925 সালে। 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কিন্তু স্থাপন করেছিল। 1923 সালে নাগরিক বিবাহ বিল কিন্তু পাশ হয়। 1925 সালে দেবদাসী প্রথার কিন্তু অবসান ঘটে। পাবলিক সার্ভিসের জন্য লি কমিশন কিন্তু গঠিত হয় 1924 সালে। এবং 1926 সালে হিলটন ইয়ং কমিশন কিন্তু চালু হয় কারেন্সি নোটের জন্য। কৃষিক্ষেত্রে যে রয়্যাল কমিশন স্থাপিত হয় এই সময়। এবং 1925 সালে দেখো রাষ্ট্রীয় স্বয়ংসেবা সংঘ স্থাপিত হয়েছে। স্বামী শ্রদ্ধানন্দকে হত্যা করা হয় এই সময়। চৌরি চৌরা ঘটনা যে পরিপ্রেক্ষিতে কিন্তু গান্ধীজি অসহযোগ আন্দোলন কিন্তু প্রত্যাখ্যান করেছেন। সালটা মনে রাখবে, 1922 সাল 5ই ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি এটা প্রত্যাখ্যিত হয়েছে। গান্ধীজি বারদৌলিতে আন্দোলন কিন্তু প্রত্যাখ্যান করেছেন। কোথায় করেছেন? বারদৌলিতে, লর্ড রিডিংয়ের সময়ে। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই ক্লাস। তো তোমরা যারা
অল্প সময়ে পরীক্ষায় পাশ করতে চাও, যেখানে তোমরা কিন্তু 1 মাস পরেও কিন্তু পরীক্ষায় পাশ করতে পাবে। তো পাশ করতে হলে আমরা যে সাজেশন নিয়ে এসেছি ব্রহ্মাস্ত্র সাজেশন, সেই সাজেশন পেতে গেলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে একবার হোয়াটসঅ্যাপ করে নেবে, তাহলেই তোমরা পেয়ে যাবে এই সাজেশন। আর পুলিশ পরীক্ষার জন্য আমরা কিন্তু নতুন নতুন ক্লাস নিয়ে আসব, তো এই ক্লাসগুলো পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু ডেসক্রিপশনে গিয়ে টেলিগ্রামে জয়েন করতে পারো।